আপনার ওয়াইফকে দেখলাম এইমাত্র বাড়িতে ঢুকতে। তুমি শিওর সে আমার স্ত্রী ছিল? হ্যাঁ, আমি কনফার্ম। ঠিকই তো, আমার বাড়িতে মহিলা কর্তার কি আসবে নকল শ্রেষ্ঠা ছাড়া? তার মানে শ্রেষ্ঠা ঠিকই আন্দাজ করতে পেরেছিল। আমি দ্রুত শ্রেষ্ঠাকে ওয়াসার কথা জানাই। তারপর দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ করা। তার মানে সত্যি আছে ভেতরে। প্রথমে আমি কলিং বেল প্রেস করি। অনেকক্ষণ ধরে কেউ দরজা খুলছে না ভেতরে থেকে। হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেছে, তাই সিদ্ধান্ত নিতে পারছে না কি করা উচিত। অবশেষে দেখলাম ভিতর থেকে কেউ দরজাটা খুলতে লাগলো। আমি সরে গেলাম। শ্রেষ্ঠা গিয়ে দরজার সামনে দাঁড়ায়। শ্রেষ্ঠার মাথায় প্রচণ্ড বুদ্ধি ধরে। ও নকল শ্রেষ্ঠাকে প্রথমে বরকে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যাতে সহজে তাকে কাবু করা যায়। দরজা খুলতে দেখলাম আমাদের অনুমানই ঠিক। ভেতর থেকে বেরিয়ে এলো নকল শ্রেষ্ঠা। চোখের সামনে শ্রেষ্ঠাকে দেখে অবাক হয়ে গেল। এরপর আমি যখন শ্রেষ্ঠার পাশে গিয়ে দাঁড়াই, যেন একটা হাই ভোল্টেজে শক খেলো সে। ভয়, আতঙ্ক আর বিস্ময়ে পা কাঁপতে লাগলো তার। দরজা খুলে এত বড় একটা দৃশ্য দেখবে দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের দুজনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফেক শ্রেষ্ঠার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। ভয় ভয় শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বলতে লাগলো সে, এ কি তুমি এখানে? তুমি এখন এখানে কেন? আর এখানে কি করছো? আমি এখানে মানে? এটা তো আমার সৌহার্দ্যের ঘর। এই জায়গায় আজ আমার থাকার কথা ছিল। তুই এখানে কি করে এলি সেটা আগে বল। তার আগে বল কে তুই? শাট আপ, জাস্ট শাট আপ। সৌহার্দ্য আমার হাজবেন্ড। তুমি আমাকে এত প্রশ্ন করার কে? হ্যাঁ, হাজবেন্ড যাকে আগুনে পুড়িয়ে মারতে একটি বারের জন্য হাত কাঁপলো না, কোন মুখে তাকে নিজের হাজবেন্ড দাবি করছো? ওই মুখে আর একবার সৌহার্দ্যের নাম উচ্চারণ করলে জিভ টেনে ছেড়ে ফেলবো আমি তোমার। তুমি আমার কিছুই করতে পারবে না। আমাকে চেনো না তুমি। হ্যাঁ, চেনার জন্যই তো এসেছি। আগে বল তুই কে? আমার আর সৌহার্দ্যের ভেতরে এলি কি করে তুই? আমি কিছুই বলতে পারবো না। আমায় মেরে ফেললেও না। এত সহজে তো মারবো না তোকে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে। আর এমন শাস্তি দেব তুমি বাধ্য করে ছাড়বো তোকে নিজের মুখে সবটা স্বীকার করতে। আমাকে শাস্তির ভয় দেখিও না তোমরা। আমি ভয় পাই না এসবে। সমস্ত হুমকি ধমকি শাড়ির আঁচলেই গুজে রাখো। কে? এত কথা কেন বলছি? এর সাথে মোটা দেখে একটা দড়ি আনো তো। তারপর ওকে নিয়ে স্টোর রুমে চলো। ওর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আমি একটা দড়ি নিয়ে আসলাম। তারপর নকল শ্রেষ্ঠাকে স্টোররুমে নিয়ে যাওয়া হলো। শ্রেষ্ঠা দড়ি দিয়ে ওকে একটা চেয়ারের সাথে বাঁধলো। জানতাম তুই সহজে নিজের মুখে স্বীকার করবি না কিছুই, আর সেটা আমাদের জন্য পর্যাপ্ত নয়। তুই তো চুনোপুটি। রাঘব বোয়ালকে ধরার পালা এখন। আমায় এখানে আটকে রেখে কি করতে চাইছো তোমরা? ছেড়ে দাও বলছি। ভালো হচ্ছে না একদম। ঘর থেকে ওর কিছু কাপড় নিয়ে আসো তো। আমি কিছু কাপড় নিয়ে এসে শ্রেষ্ঠার হাতে দিলাম। ও আমাকে বাইরে থেকে স্টোরের দরজা বন্ধ করে দিল। প্রায় 5 মিনিট পর দরজা খুললো। শ্রেষ্ঠার দিকে তাকিয়ে হতবাক না হয়ে পারলাম না। ও পুরোপুরি নকল শ্রেষ্ঠার মতো সেজেছে। আর নকল শ্রেষ্ঠাকে অন্য পোশাক পরিয়ে সাথে কিছু খাবার রেখে স্টোররুমের দরজা বন্ধ করে দেয়। এবার বুঝতে পারলে তো কি করতে চলেছি আমি? হ্যাঁ, খুব বুঝতে পেরেছি। নকল শ্রেষ্ঠা বন্দি আছে। ও এখন আর কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এই সুযোগে কিছুক্ষণের জন্য আমি নকল শ্রেষ্ঠা, তোমার বাবার কাছে নকল শ্রেষ্ঠা হয়ে যাব আমি। আর আশা করি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবে। শ্রেষ্ঠার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি আমি। একসময় হাওয়া সহজ সরল প্রকৃতির সেই শ্রেষ্ঠাকে যেন চিনতেই পারছি না আমি। জীবনের ঘাত প্রতিঘাত ওর ভেতরটাই পাল্টে দিয়েছে একেবারে। খুব শীঘ্রই সমস্ত রহস্যের সমাধান হবে। সবাই ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রেষ্ঠা নকল শ্রেষ্ঠার বেশে বাইরে বেরিয়ে গেল। আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কারণ আমাদের জানা মতে বাবা এখন ওখানে আছে। সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। গ্রামের বাড়ি পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেল। গ্রামের বাড়িতে একটা বড় ফার্ম আমাদের। বাবা সেটারই দেখভাল করে। আমাদের গ্রামটা শহরের অনেকটা কাছাকাছি, তাই চারপাশে পরিবেশটাও একটা শহরে ভাব বিরাজ করে। শ্রেষ্ঠা ফার্মের ভিতরে বাবাকে পেয়ে গেল। বাবা যথারীতি শ্রেষ্ঠাকে আমার স্ত্রী অর্থাৎ নকল শ্রেষ্ঠা ভেবে ভুল করে। সে শ্রেষ্ঠাকে ওই সময় গ্রামের বাড়িতে দেখে বেশ অবাক হয়। কি ব্যাপার প্রজ্ঞা, তুমি এখন এই সময়ে? হ্যাঁ আমি। তুমি এখন এখানে কেন? আর সৌহার্দ্য কোথায়? আমার সাথে এভাবে দেখা করতে এসেছো কেন? ও জানতে পারলে কি হবে ভাবতে পারছো? আমি এত কিছু ভেবে আসিনি এখানে। তো কেন এসেছো? এসেছি একটা কাজ আছে তাই এসেছি। পাগল হয়ে গেলে নাকি? আর তুমি আমায় অন্তত একটা ফোন তো করতে পারতে। এত বড় একটা রিস্ক নেওয়াটা কি ঠিক হলো? না সমস্যা নেই, কেউ কিছু জানতে পারবে না।
সৌহার্দ্যকে চেনো না তুমি, ও যে কোনো সময় ধরে ফেলতে পারে। আচ্ছা ছাড়ো সেসব কথা, এখন কেন এসেছো এখানে বলো। আপনার সাথে কিছু কথা বলার আছে আমার। কথা? কিসের কথা? বলছি, আর কতদিন আমায় শ্রেষ্ঠ সাজার নাটক করে থাকতে হবে? আর পারছি না, আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি। এবার রেহাই দিন আমায়। আরে বলো কি, এগুলা কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। আচ্ছা কি এমন ঘটে গেল এই কয়েকদিনের ভেতর বলো তো? হঠাৎ করে কেন এত পরিবর্তন তোমার? ভুলে গেলে কত কষ্ট করে সেদিন ষষ্ঠার জায়গায় তোমায় বসিয়ে দিয়েছিলাম আমি? সৌহার্দ্য তো আমার ছেলে হয়, তাই না? তারপরেও ওকে আমি ক্ষুণাক্ষরে কিছু বুঝতে দেইনি, শুধু তোমার কথা ভেবে, যাতে তুমি ষষ্ঠার সাথে সংসারটা করতে পারো। তার জন্য কত ধরনের প্রচেষ্টা করেছি আমি, এখনও করছি। আর সেই তুমি কিনা এখন আমার কাছে এসেছো এই নাটকগুলো করতে? শোনো, তোমার ফালতু নাটক দেখার কোনো ইচ্ছা নেই আমার। তার মানে নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞাকেও এই বুড়ো নিজের স্বার্থে ব্যবহার করছে। ওনার কথা শুনে ভালোই বুঝতে পারছি প্রজ্ঞা সৌহার্দ্যের পেছনে করা ওর বাবার ষড়যন্ত্রের পেছনের কিছুই জানে না। এই বুড়ো প্রজ্ঞাকে এটা বুঝিয়ে রেখেছে যে সে শুধুমাত্র প্রজ্ঞার কথা চিন্তা করে ওকে শ্রেষ্ঠ সাজিয়ে এনেছে। বাস্তবে ওনার যে আসল উদ্দেশ্য নিজের ছেলেকে খুন করা, এটা প্রজ্ঞা জানে না। বুড়ো আমার সাথে সাথে এত কাল ধরে প্রজ্ঞাকেও ঠকিয়ে এসেছে, ওকে সংসারের মিথ্যে স্বপ্ন দেখিয়েছে, দিনের পর দিন নিজের স্বার্থে ব্যবহার করছে। যাক, অন্তত বিনা বাধায় এইটুকু তো ক্লিয়ার হলো। এখন এর থেকে সৌহার্দ্যকে খুন করতে চাওয়ার আসল কারণ আর প্রজ্ঞার আসল পরিচয় কি, এই দুটো প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। কিন্তু এনাকে সরাসরি প্রশ্নগুলো কিছুতেই করতে পারি না আমি, যেহেতু প্রজ্ঞা সৌহার্দ্যকে খুন করার বিষয়ে কিছুই জানে না। তাই এই টপিক নিয়ে এখন কথা বলার প্রশ্নই ওঠে না। এখন যে করেই হোক এই বুড়োকে ব্যবহার করে প্রজ্ঞার আসল ঠিকানা পর্যন্ত পৌঁছাতে হবে। হয়তো সেখানে গেলেই আমার রহস্যের ঝট আরো অনেকটা উন্মোচন হবে। এভাবেই আস্তে আস্তে এগোতে হবে আমায়। কি হলো, এত কি ভাবছো? আর একটা কথা বলো, তুমি কি সত্যি এই বেকার কথাগুলো বলার জন্য এখানে এসেছো? বেকার কথা মানে? কোনটা বেকার কথা? তোমার সমস্ত কথাই বেকার, কারণ তুমি এখন যেটা বলছো কিছুতেই সম্ভব না। হয়তো তাই। আসলে আমার নিজেরই মাথাটা ঠিক নেই। কেন, কি হয়েছে আবার? আচ্ছা সৌহার্দ্য কি কোনোভাবে সন্দেহ করেছে তোমায়? না, সন্দেহ করেনি। তাহলে কি হয়েছে? আসলে বাসার লোকজনের কথা মনে পড়ছে সব। অনেকদিন দেখা হয় না কারোর সাথে। বাসার লোকজন মানে? মা ছাড়া আর কে আছে তোমার বাড়িতে? তার মানে প্রজ্ঞার মা ছাড়া আর কেউ বেঁচে নেই। ওই হলো, মায়ের কথাই বড্ড মনে পড়ছে। এই কথা তো কয়েকদিনের জন্য তার সাথে দেখা করে আসতে। মায়ের কথা মনে পড়ছে তার জন্য আমার কাছে এসেছো কেন? হ্যাঁ, আমি আপনার ছেলের কাছে বলতাম যে আমার মায়ের কথা মনে পড়ছে। সে আমাকে শ্রেষ্ঠার বাড়িতে নিয়ে যেত, আর সেখানে গিয়ে ধরা পড়ে যাই আমি। সেটাই চান আপনি? তাও তো ঠিক। এখন কি করতে চাইছো তুমি? আর কি করব, একটা প্ল্যান করেছি যাতে আমি নিজের বাড়িতে মায়ের সাথে দেখা করতে যেতে পারি, আর সৌহার্দ্য জানতেও পারবে না। কি প্ল্যান করলে? আপনার ছেলে এই সময় একটু কাজের চাপে আছে। আমি এই সময় বাড়িতে যাবার কথা বললাম তাকে। আমি জানি সে যেতে পারবে না কিছুতেই। আমাকে বলল যেন আমি গ্রামের বাড়িতে আপনার কাছে চলে আসি, তারপর আপনি এখান থেকে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। বাহ, জবর প্ল্যান করেছো দেখছি। তো এখন চলে যাও না নিজের বাড়িতে। সৌহার্দ্য তো আর দেখতে যাবে না। তুমি একা যাচ্ছ না আমার সাথে? এই সেরেছে। এখন আমি নিজে থেকে প্রজ্ঞার বাড়িতে কিভাবে যাব? তখন কত চেষ্টা করলাম প্রজ্ঞার মুখ থেকে কথা বের করার জন্য। প্রজ্ঞা নিজ থেকে ওর ঠিকানাটা দিলে এত কাঠখড় পোড়াতে হতো না আমায়। অবশ্য শ্রেষ্ঠাকে বিশ্বাসও নেই আমাদের। ওর কথা বিশ্বাস করা মানে যে বিপদ ডেকে আনা। এখন যে করেই হোক সৌহার্দ্যের বাবাকে সাথে নিয়ে প্রজ্ঞার বাড়িতে পৌঁছাতে হবে আমাকে। তারপরে প্রজ্ঞার বিষয় সমস্ত গোপন তথ্য জানতে সক্ষম হব আমি। কে এই প্রজ্ঞা? আমার সাথে ওর চেহারার অদ্ভুত মিল কি করে? হয়তো এর সাথে সৌহার্দ্যের বাবার রহস্যের কোনো সম্পর্ক আছে। সবটাই তখন জানতে পারবো আমি, যখন প্রজ্ঞার বাড়িতে পৌঁছাতে পারবো আমি। এখন সৌহার্দ্যের বাবাকে যে করেই হোক আমার সাথে যাবার জন্য রাজি করাতে হবে। মনে মনে বললাম, না, আমি একা যেতে পারবো না, আপনি চলুন আমার সাথে। কেন আমাকে যেতে হবে কেন? তুমি কি নিজের বাড়ি চেনো না নাকি? আমি চাই না আপনার ছেলের মনে আমাকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হোক। সে যদি
জানতে পারে আমি গ্রামে এসেও আপনাকে না নিয়ে একা একা নিজের বাড়িতে চলে গেছি, তখন আবার সন্দেহ করে বসবে আমায়। আচ্ছা চলো। অবশেষে প্রজ্ঞার বাড়িতে উপস্থিত হলো শ্রেষ্ঠা। বাড়িতে তেমন কেউ নেই, শুধুমাত্র একজন ভদ্রমহিলা ছাড়া। যথারীতি ভদ্রমহিলা শ্রেষ্ঠাকে দেখে নিজের মেয়ে মনে করলো। নিজের মেয়েকে ভীষণ খুশি হয় সে। বাবা শ্রেষ্ঠাকে প্রজ্ঞার বাড়িতে পৌঁছে দিয়ে আবার নিজ বাড়িতে চলে আসে। এরপর সন্ধ্যাবেলা বাড়ির বারান্দায় বসে আছে শ্রেষ্ঠা। একটু পরে ভদ্রমহিলার 2 কাপ চা হাতে সেখানে উপস্থিত হলো। 1 কাপ শ্রেষ্ঠার হাতে, বাকিটা নিচে নিয়ে বসে পড়ল। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে এর সাথে। তাছাড়া সে সারাদিন কাজে এত ব্যস্ত ছিল, কোনো প্রশ্ন করার সময়ও পায়নি। তা কি খবর বল তোর? এই তো চলে যাচ্ছে কোনো রকম। তোমার কি অবস্থা? আমার অবস্থা দেখতেই পাচ্ছিস। তা কোনো রকম চলে যাচ্ছে মানে তুই কি ভালো নেই ওই বাড়িতে? ভালো থাকবো না কেন? ভালোই আছি। কি যে বলো না। না, তোর গলার স্বর তো ভিন্ন কথা বলছে। তুই কি সাহারদের সাথে ভালো নেই? আমায় খুলে বল মা। আচ্ছা, ও তোর আসল পরিচয় জেনে গেল না তো আবার? বা কিছু সন্দেহ করছে নাকি? সন্দেহ করবে? সন্দেহ কেন করতে যাবে? সন্দেহ করবে না মানে? তুই যে আসল শ্রেষ্ঠা নস এমনটাও তো হতে পারে। সৌহার্দ্য সেটা খানিক আন্দাজ করতে পেরেছে। ভালোই গল্প বানাতে পারো তুমি মা। আচ্ছা, আমি কি তোমায় এমন কিছু বলেছি? বলিসনি ঠিক, কিন্তু আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু একটা তো চলছে তোর মনে। হ্যাঁ চলছে তো। আর সেটা হলো তোমার পেট থেকে সত্যি কথাগুলো টেনে বের করে আনা, যা তুমি পরম যত্নে লুকিয়ে রেখেছো। বিড়বিড় করে বললাম আমি। কিছু বললি মা? না কিছু না, একটা কথা বলি মা। বল। আর দাঁড়া দাঁড়া, একটা প্রশ্নের জবাব দে। তুই তো সারা জীবন মম বলে ডেকে এসেছিস আমায়, এখন হঠাৎ করে মা বলছিস কেন? কি ব্যাপার? আর বলো না মা, বলতে আর ভালো লাগে না। আমি যেখানে থাকি ওখানে সবাই মাকে মা বলেই ডাকে, তাই ওদের দেখা দেখি নিজের হ্যাবিটটা চেঞ্জ করে ফেললাম। তাছাড়া মা ডাকের ভেতরে আলাদা একটা ব্যাপার আছে, তাই না? এটা এতদিন বুঝতে পারিনি। তুই আসলে বিয়ের পর অনেক পাল্টে গেছিস। আমি যেন সম্পূর্ণ এক অন্য প্রজ্ঞাকে দেখছি। তবে মন্দ লাগছে না কিন্তু আমার। এখন বল কি বলতে চেয়েছিলি? শোনো মা, ধরো এখন আবার আসল শ্রেষ্ঠা ফিরে আসলো, তখন আমার কি হবে? এসব কি বলছিস তুই? শ্রেষ্ঠা ফিরে আসবে মানে? ও আর কখনোই সৌহার্দ্যের জীবনে ফিরে আসবে না। এই